হঠাৎ করে তুমি রান্নার কাজ কেন করবে? কি প্রয়োজন আছে? নেই না, নেই, প্রয়োজন নেই। এই কাজ তুমি করবে না, অন্য কোনো কাজ হলে তাও একটা ব্যাপার ছিল। প্লিজ, তোমায় কোথাও যেতে হবে। আমি যাব, আমাকে যেতে দাও শুভ্র। আর তাছাড়া গোটা সংসারের ভার তুমি নেবে কেন? আমিও নেব। কথা সেটা নয় তোরা। আচ্ছা, আমি তো কিছু কম রোজগার করি না। প্লিজ, ভয় তো সেখানে। আমি এমন কিছু করতে চাই যাতে আমাদের নুন ভাত জোগাড়ের জন্য তোমাকে কোনো অসৎ উপায় রোজগার করতে না হয়। তাই আমি এই কাজটা করব। এটুকু আমাকে করতে দাও। এই, এরকম ভাবে এড়িয়ে গেলে চলবে না। হ্যাঁ, আমাকে বলতে হবে, বিষয়টা আমাকে জানতে হবে। হ্যাঁ, কি বললো তোরা? কি বললো? নুন ভাতের জন্য তোমাকে যেন কোনো অসৎ কাজ করতে না হয়। বাবু, বাবু, তুই কোনো অসৎ কাজ করিস? হ্যাঁ, তুই অন্যায় উপায়ে রোজগার করিস নাকি বাবু? কি বললো তোরা জানতে পেরে গেছে বলে এইসব? ভয় করছে বাবু, আমাকে বল না বাবু, কি হয়েছে? এই বাবু, আমায় বল না কি হয়েছে বাবু। আমি যদি কোনোদিনও আপনাকে কিছু করতে বলি তাহলে আপনি কিন্তু আমাকে না বলতে পারবেন না। কি হচ্ছে নাকি? হ্যাঁ, এতবার জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেবো? কি বলবো? কি জানতে চাও? আমি কোনো অসৎ কাজ, অন্যায় কাজ করছি না। আমি কোনো অসৎ পথে উপায় করছি না। তাহলে তোরাই কথা বললো কেন? তোরা কেন, কিসের জন্য এই কথা বললো? বারণ করা সত্ত্বেও কেন এই রান্নার কাজ করতে গেল? আমি সেটা বলতে পারবো না। মা, তুই তো নিজের চোখে দেখলে, নিজের কানে শুনলে। কোনো কথা শুনছে তোমরা না, আমাকে পাগল করে দেবে আমাকে। বাবু, আমার কথা শোন। বৌদি 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 কি হয়েছে? কি শোনো না, বলছি নিশা কলকাতায় ফিরেছে। আমাকে এই কথা কেন বলছো তুমি? আরে তোমাকে বলবো না তো কাকে বলবো? ও তো আমাকে বারবার ফোন করছে। তুমি নাকি ওর নাম্বার ব্লক করে দিয়েছো, ও তো তোমার সাথে কথা বলতে পারছে না। সেটা যখন তুমি বুঝতেই পারছো, নিশ্চয়ই এটাও বুঝতে পারছো যে আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। কিন্তু ও কথা বলতে চায়। বলছিলাম যে তুমি একবার ওকে ফোন করো না। ও বলছিল খুব জরুরি কিছু দরকার আছে। আমার ওর সঙ্গে কোনো দরকার নেই মহুয়া। আর আমি আমার নিজের দরকার ছাড়া কাউকে ফোন করি না। ওকে বলো, বেশি বিরক্ত করলে ও কিন্তু এবার অঞ্জলি বোসের আসল রূপটা দেখতে পাবে। সেসব আমি ওকে বলেছি বৌদি, কিন্তু ও তো বলছিল যে ওই কি শুভ্র না কাকে দিয়ে ও কি কাজ করিয়েছে, সে আবার ওকে হুমকি টুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে? ঠিক আছে, আমি কথা বলছি। আন্টি, তুমি আমার নাম্বার ব্লক করে দিয়েছো আন্টি। আমি তোমার সাথে কত যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই কানেক্ট করতে পারছিলাম না। প্রথম কথা, তুমি কেন এখানে ফিরে এসেছো? আর দ্বিতীয় কথা, কি বলছো এসব? শুভ্র তোমাকে হুমকি দিচ্ছে, আর যদি দিয়েও থাকে তাতে তো আমার কিছু করার নেই। আই এম সো সরি নিশা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক এক করে প্রশ্নের উত্তর দিচ্ছি। নাম্বার 1, দেখো আমি একটা কারণে কিন্তু ফিরে এসেছি। আমি না জীবনে কোনোদিনও হারতে শিখিনি, আর তুবড়ির কাছে হেরে গিয়ে না আমি কোনোদিনও ভালো থাকতে পারবো না। আর নাম্বার 2, আমি না অর্জুনকে মন দিয়ে ফেলেছি, তাই ওকে ছাড়া এখন আমার জীবন তো অসম্পূর্ণ। তোমার সাথে না এসব নিয়ে অনেক কথা বলার আছে, সো প্লিজ তুমি আমার সাথে একবার দেখা করো। আর দেখো, ফোনে এত কথা বলা তো সম্ভব নয়। দেখো, শুভ্র এইভাবে বেইমানি করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। ওনাকে সবকিছু পুলিশকে বলে দিতে চায়। কিরে অর্জুন, তুই হঠাৎ এখানে? কিছু বলবি?
কিছু না বাবা, আমি এমনি এলাম। অর্জুন, কি ভাবছিস তুই? তোকে একটা কথা বলি, মনে রাখিস। দেখ, বিবাহিত জীবনে একে অপরের প্রতি অভিযোগ থাকতেই পারে, কিন্তু অনুতাপ যেন মনে না আসে। কারণ কি জানিস? অভিযোগ আসে অভিমান থেকে, আর অনুতাপ রাগ থেকে। আর তুই তো ভালো করেই জানিস, রাগ করে করা কোনো কাজের পরিণতি কখনো ভালো হয় না। আর আমার ধারণা, তুবড়ির মতন মানুষের প্রতি কারো কোনো অভিযোগও থাকতে পারে না। ও একটা খাঁটি মানুষ রে। নাহলে তুই ভাব, এরকম একটা পরিবারে বিয়ে হওয়া সত্ত্বেও ও কনস্টেবলের চাকরি নিয়েছে, গর্ব করে সে ডিউটি করতেই গেছে। তুই ভাব অর্জুন, ওর কাছে তো অপশন ছিল একটা বিলাসবহুল জীবন কাটানোর, কিন্তু ও সেটা করেনি। কেন করেনি? কারণ ওর পা মাটিতে ছিল সব সময়। ও নিজের মাটিকে কখনো ভোলেনি। আর যে মানুষ নিজের মাটিকে কখনো ভোলে না, সে সত্যিকারের খাঁটি সোনা। অর্জুন, তুই ওকে বোঝার চেষ্টা কর। কিন্তু মা, আমি মায়ের বিরুদ্ধে কি করে যাব বাবা? ছোটবেলা থেকে আমি মায়ের কোনো কথা কখনো ফেলিনি, সেই জন্যই সবাই আমাকে ভালো ছেলে বলে। আর এইটা আমাকে বেশ আনন্দ দেয় যে আমি আমার মায়ের আগে কাউকে জায়গা দিই না, কাউকে না। কিন্তু তুবড়ি আমার মাকে একটুও মানে না। আমি যদি তুবড়ির পক্ষ নিতে যাই, তাহলে আমাকে মায়ের বিরুদ্ধে যেতে হবে। সেটা আমি কি করে করব বাবা? আমি ছেলে হয়ে মায়ের বিরুদ্ধে কি করে যাব? না মায়ের পক্ষ নিবি তুই, না তুবড়ির পক্ষ। একটা কথা মনে রাখবি অর্জুন, সত্য সবার থেকে বড়। তুই না হয় সত্যের পক্ষেই থাকলি, তাহলেই তুই বুঝতে পারবি তোর কোন পথে চলা উচিত আর কোন পথে নয়। বাবা তো মানুষ চিনতে ভুল করে না, তার মানে তুবড়িকেও কি সঠিক চিনেছে বাবা? অর্জুন, আয় আমার কাছে আয়, আয় এখানে বস, আয়। দেখ বাবা, এই মুহূর্তে তুই যা ভাবনা চিন্তা করছিস সবই মাথা দিয়ে তো, কিন্তু এই বিষয়ে সব ভাবনা চিন্তা মাথা থেকে নয়, এখান থেকে যা বলবে শুধু তাই করবি, অন্য কিচ্ছু নয়। কেমন? ও নাচবো বলছি, তুই সত্যি পারবি তো? হ্যাঁ ঠাম্মা, কেন পারবো না? আমি তো আমাদের খাবারের গাড়ি ঠেলে নিয়ে যেতাম, সেখানে এটা তো একটা হুইল চেয়ার। তুবড়ি, খাবারের গাড়ি আর হুইল চেয়ার এক হলো? তুমি তো দেখছি মান সম্মান কিচ্ছু রাখবে না। মহুয়া, তুই এটুকুই পারিস। আচ্ছা আমাকে বলতো, তুই তো আমার মায়ের পেটের বোন, তোর কখনো মনে হয়েছে যে দাদাটা একা থাকে, ওর সাথে বসে একটু গল্প করি? কোনো দিন তুই ভেবেছিস যে ফিজিওথেরাপির ছেলেটা আসেনি, দাদাকে নিয়ে একটু বাইরে বেরোই, দাদার পাশে হাঁটতে হাঁটতে একটু গল্প করি? দেখ মহুয়া, দায়িত্ব পালন আর ভালোবেসে কিছু করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য, এটা বোঝ। দাদা, উত্তেজিত হোস না। দেখ, তুই না বেরিয়ে বেরিয়ে মেজাজ হারাচ্ছিস, রিল্যাক্স। বৌদিও চায় না যে। চাওয়া না চাওয়া তো পরের কথা, তুমি তো তবু ইচ্ছে আছে, তোদের কারোর তো সেই ইচ্ছেও নেই। বুঝতে পারছো? বুঝতে পারছো কি? হঠাৎ করে এসে আলতাপকা একটা কথা বলে দিয়ে কি ধরনের অশান্তি তুমি বাঁধাতে পারো? মা, আমি সত্যি পারবো। তুবড়ি, বলছি বিষয়টা কিন্তু রিস্ক হয়ে যাবে, তুমি বুঝতে পারছো তো?
বেশ, তাহলে একটা কাজ করি না, আমরা সবাই মিলে বাবাকে ঘুরিয়ে নিয়ে আসি। কাল আবার যখন ছেলেটি আসবেন উনি না হয় নিয়ে যাবেন। না তুবড়ি, আমার আর কাউকে দরকার নেই। তুমি যখন বলেছো পারবে, তুমি আমাকে একাই নিয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি তুবড়ি, এখানে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। বাবা, আপনি আমায় 1 মিনিট সময় দিন, আমি চেঞ্জ করেই চলে আসছি। তোমার চা। তোরা তোরা আমি না ফেসে গেছি, জানো তো? আমি 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 ফেসে গেছি, আমি পুরো ফেসে গেছি। আমি বুঝতে পারছি আমি কি করে কি করবো, জানো তো? তুই ঠিক বলেছিলি, তোমার কথা শোনা উচিত ছিল। এই চাকরিটা ঠিক নয়, এই চাকরিটা ঠিক নয়। তোরা আমি কি করি বলো তো? আমি বুঝতে পারছি এই লোকগুলো ঠিক নাই, কেউ ঠিক নাই, কেউ ঠিক নাই। সিচুয়েশন পুরো হাতের বাইরে বেরিয়ে গেছে, পুরো হাতের বাইরে বেরিয়ে গেছে। মানে কি করি বলো তো? আমি আর সিচুয়েশন কন্ট্রোল করতে পারছি না। আমি বুঝতে পারছি না আমি কি করবো। তোরা আমি বুঝতে পারছি না আমি কি করবো। তোরা আমি পারছি না। তোরা আমার ভেতরটা যে কি হচ্ছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার ভেতরটা যে কি হচ্ছে, কি যন্ত্রণা হচ্ছে, কি কষ্ট হচ্ছে, আমি পারছি না। আমি পারছি না। এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। তোরা আমি আর পারছি না। তোরা আমার মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। শুভ্র, শুভ্র, দেখো, আমি তো তোমাকে আগেও বলেছি, তোমার যদি মনে হয় তুমি নির্দোষ, তাই তুমি সত্যিটা প্রকাশ করো। যে দোষী সে শাস্তি পাও। তাতে হয়তো আপাতত পরিস্থিতি কঠিন হবে, কিন্তু তুমি দেখো পরে সব ঠিক হয়ে যাবে। তাই শুভ, এই যে পরিস্থিতিটা হয়েছে, এখান থেকে বেরোনোর কোনো পথ নেই। আছে, আছে, একটাই পথ আছে, আমার মরে যাওয়ার। শুভ্র, এসব তুমি কি বলছো? কেন বলছো এসব? যা বলছি একদম ভেবে চিন্তে ঠিক বলছি। কি হবে জানো তো? আমি যখন সত্যি কথা বলবো, কেউ আমার কথা বিশ্বাস করবে না। উল্টে সবাই এটা বলবে আমি দোষ করেছি, আমি দোষী। কিন্তু সেটা তো মিথ্যে, আর মিথ্যেটা কোনোদিনও সত্যি হতে পারে না। আমার মন বলছে একটা না একটা পথ ঠিক আছে, হয়তো তুমি সেটা খুঁজে পাচ্ছ না। এই আমাকে বলো না, আমরা দুজনে মিলে ভাবলে দেখবে একটা না একটা উপায় ঠিক বেরোবে। আর সেরকম দরকার হলে আমি তুবড়ি অর্জুনের সাথে কথা বলবো। না 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 না, তুবড়ি অর্জুনকে কিছু বলা যাবে না। আরে কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি আমার কথাটা শোনো, তুমি তুবড়ি অর্জুনকে সবটা বলো। আমার বিশ্বাস তুবড়ি জানলে ও একটা না একটা উপায় ঠিক বের করবে। বলো তো, এতটা কষ্ট মনে রেখে বাঁচা যায়? বাঁচা যায় না। এই সত্যিটা স্বীকার না করতে পারলে, সত্যিটা বলতে না পারলে, তো ভেতর ভেতর শেষ হয়ে যাবে শুভ্র। তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। সবার মন রক্ষা করা এত সহজ নয় তুবড়ি। সহজ কঠিন ভেবে আমি কোনো কাজ করি না কাকিমা। তবে মন জয় করতে হবে এটা ভেবেও আমি কিছু করব না। যেটা আমার কাজ আমি সেটাই করব। এবার থেকে তুবড়ি যেদিন বাড়ি থাকবে, সন্ধ্যাবেলায় আমি ওর সঙ্গেই বাইরে যাব। মা, এই তোমাকে বলে রাখলাম, ওকে কিন্তু কেউ কিচ্ছু বলতে পারবে না।
ওরে বাবা, যাবি যাবি। আজ যখন আমার নাত বউ তোকে সঙ্গে করে নিয়ে গেছে, পরেও তোকে নিয়ে যাবে। কত বাহুবা বাহুবা। তোমাদের এসব বাহুবার ঠেলায় না মা। দেখো, সাহসটা দুঃসাহসে না পরিণত হয়। আমার কথা হচ্ছে, কাউকে কোথাও নিয়ে যেতে হবে না। আমি ফোন করে দেখছি, যিনি ফিজিওথেরাপি করতে আসেন উনি যদি কাল থেকে না আসেন, তাহলে ওরা অন্য লোক পাঠিয়ে দেবে। দ্যাটস ফাইনাল। তাহলে তাহলে কি তোমার আমার মায়ের সাথে একটু ভালো ব্যবহার করা উচিত না? মা এমন কি করেছিল, কি বলেছিল যে তুমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারো না? তুমি, তোমার সাথে আমার সম্পর্কের তিক্ততার একটাই কারণ, যে তুমি আমার মাকে সহ্য করতে পারো না, আর সেটা অকারণে। এটা আপনি ঠিক বলেছেন। আমাদের সম্পর্কের তিক্ততা একমাত্র কারণ আপনার মা, কিন্তু সেটা অকারণ নয় অর্জুন। আজ আপনিও আমায় ভুল বুঝছেন, তবে যেদিন আপনি আপনার মাকে ঠিক চিনবেন, সেই দিন থেকে আমাদের মধ্যে আর তিক্ততা থাকবে না। আমাদের সম্পর্কটা সেদিন এমনিই ভালো হয়ে যাবে। আমি সেদিনের অপেক্ষায় আছি, আর থাকবো। কি হয়েছে বড় খোকা? এত চিৎকার করছিলিস কেন? কি হলো? সরি শুভ্র, আমার ভুল হয়ে গেছে। সত্যি তো আমার এরকম অন্যায় জিত করা একদম উচিত হয়নি, কিন্তু তুমিও তো এত রাগারাগি না করে আমাকে বুঝিয়েও বলতে পারতে, তাই না? বাবা, আপনি কিন্তু আপনার ছেলেকে বলুন যেন আমার উপর এরকম রাগারাগি না করে। মানছি আমি অন্যায় আবদার করেছি। তুমি কি এমন অন্যায় আবদার করেছো যে ও তোমার উপর এতখানি চিৎকার করলো? হ্যাঁ না বাবা, মানে আমি বাবা, আমি বলছি, আসলে আমি আপনার ছেলেকে বলেছিলাম যে অফিস থেকে 3-4 দিনের ছুটি নিয়ে আমাকে ঘুরতে নিয়ে যেতে। এতেই আপনার ছেলে এত জোরে চিৎকার করেছে। আসলে ভুলটা তো আমারই। এখানে তোমার কোনো ভুল নেই মা, তোমাকে ও বুঝিয়ে বললে পারতো। হ্যাঁ, আমি মানছি যে এখান থেকে ছুটি পাওয়া মুশকিল। এত বড় চাকরি, যখন তখন যেখানে সেখানে বেড়াতে যাওয়া যায় না। পরে সুযোগ সুবিধা মতন তোমাকে বেড়াতে নিয়ে যেত, ব্যাস মিটে যেত, এটা বললেই। তুমি তো অবুঝ নও। হ্যাঁ, ঠিকই তো, তুমি ঠিক বলেছো গো। আমিও তো বাবুকে বললাম যে সামনের মাসে 2-3 দিন ছুটি পড়েছে, জানা বাবা, ওই সময় মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আয়। শোনো বড় খোকা, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ফার্দার যেন বৌমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার না হয়, মনে থাকে যেন। আর তুমি এখন কোথায় বেরোচ্ছ আবার? এখন না, ওই এমনি দরকারে। কোনো দরকার নেই, চলো খেতে চলো, আমিও খাবো, এসো। স্যার, আপনার ডিউটি কটায়? 10টা থেকে। কটা বাজে? 10টা বাজতে 5 স্যার। ভেরি গুড, ভেরি গুড। আপনি জীবনে অনেক উন্নতি করবেন। আপনারা পাশে থাকলে নিশ্চয়ই করব। স্যার বলছি, কাল অপারেশনের কথা বলেছিলেন। বাবা, আপনি তো খুব উত্তেজিত মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আমাদের থানার এই এরিয়াতে একটা বিষ মদের ঠেক আছে। সেই মদের দোকান থেকে বিষ মদ খেয়ে কিছুদিন আগে লোক মারা গেছিল। স্যার, ওখানে ব্যবসা যারা চালায়, বাইরের লোক কিন্তু ঢুকতে দেয় না। আপনাকে রেড করে ব্যবসাটা বন্ধ করতে হবে, পারবেন তো?
পারবো স্যার। আইনের পোশাক গায়ে দিয়ে আইনের রক্ষা করতে পারবো না, সেটা আমার মুখ দিয়ে কখনো বেরোবে না। আমি পারবো স্যার। হায় ভগবান, কাল তর্ক করার ফল ভুগবে এবার। স্যার এত বড় শাস্তি দিল কেন মেয়েটাকে? সবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোরে। আপনি থামুন। এটা কি গান গাওয়ার জায়গা? সরি স্যার, সরি। আমি অপারেশনে যাব শুনে ওনার হাত থেকে কাপ পড়ে যাচ্ছে, আবার উনি এমন একটা গান করছেন। কি রহস্য রয়েছে এখানে? এরকম কেন করছে ওরা? কি হলো তুবড়ি? জান স্যার ঠিকানাটা? না না, এইসব জায়গার ঠিকানা হয় না। আমি বরঞ্চ আপনাকে রোড ম্যাপটা বুঝিয়ে দিচ্ছি। আপনি দাঁড়ালেন কেন? এগিয়ে যান, ওই সামনেই ওই যে দরজাটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই সামনে সামনে, একটু এগিয়ে যান। হ্যাঁ যান, এগিয়ে যান। দরজাটা খুলুন, দরজাটা খুলুন। হ্যালো, এবার বলুন ঠিক কি করতে হবে? বেশি কথা বলবো না, দুটো কথা। প্রথমটা হচ্ছে ভালো করে ঘোল খাওয়া, ভালো করে ঘোল খাওয়াবি। আর দ্বিতীয়টা হচ্ছে কাজটা যদি ঠিকঠাক করতে না পারিস তাহলে তুলে নিয়ে এসে এমন মার মারবো না, ছাল ছাড়িয়ে নেবো। কথাটা মাথায় রাখিস। দরজাটা খুলুন, শুনছেন? দরজাটা খুলুন। আরে পুলিশ হয়ে একটা দরজা খুলতে পারছেন না? আরে এইভাবে ডাকলে কেউ সাড়া দেয়? হ্যাঁ, আপনি থানায় নতুন নাকি? পুলিশের হুমকি দিতে জানেন না? দিন না দু চারটে। শুনছেন? দরজাটা খুলুন, নয়তো আমি কিন্তু ভাঙতে বাধ্য হব। খুলুন। কাকে চাই? কাউকে চাই না। আমার কাছে খবর আছে যেখানে চোলাই মদের কারবার চলছে। আপনি সরুন, আমাকে সার্চ করতে দিন। মদ চেয়েছি আমি, আর আপনার নেশা হয়ে গেছে? এই বাড়িটাকে কি আপনার চোলাইয়ের ঠেক মনে হচ্ছে? বাইরে থেকে দেখে তো অনেক কিছুই বোঝা যায় না, বিশেষত যেখানে বেআইনি কাজকর্ম হয়। আপনি সরুন, আমাকে সার্চ করতে দিন। যান, চলে যান এখান থেকে, যান। যাব না। দেখুন, বেশি বাড়াবাড়ি করবেন না। মহিলা বলে এতক্ষণ মুখে কথা বলেছি না। আসলে অবলাকে আমরা সম্মান দিয়ে জানি তো। তা এই পোশাকটা পরেছেন বলে ভাববেন না আপনার অনেক ক্ষমতা হয়ে গেছে। কত হাতি গেল তো মশা বলে কত সরুন।
তাই তুমি যে সিদ্ধান্তই নাও না কেন আমাকে জানিও। অর্জুন, আর এই কথাটা আমার মনে হয় এখন অন্য কাউকে না জানানোই ভালো, কেননা থাক না, ব্যাপারটা সারপ্রাইজ থাক। মনে নেই তুবড়ি পুলিশের চাকরি পাওয়ার পরে কিরকম সারপ্রাইজ দিয়েছিল? তাই তুমি যদি ঠিক করো যে তুমি কাজটা হাতে নেবে, তাহলে যাবার আগে সেরকম ভাবে সবাইকে সারপ্রাইজ দিও, কেমন? বেশি দিন না, 2 বছরের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। অর্জুন, আমার আর একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো না মা, এত হেজিটেট কেন করছো? না, কথাটা আমি তোমাকে বলতেও চাই। দেখো অর্জুন, তুবড়ির যে পুলিশ হওয়ার স্বপ্ন ছিল, এটা তো আমি আগে জানতাম না। তুমি তো আমাকে কখনো বলনি যে ওর এরকম কোনো স্বপ্ন ছিল। যদি তুমি আমাকে বলতে, তাহলে আমি স্বপ্নটাকে আরো বড় করে দিতে পারতাম। মানে আরো বেশ কিছুদিন ও পড়াশুনো করে পরীক্ষা দিয়ে বড় কোনো অফিসার র্যাঙ্কে চাকরিটা পেতে পারত। তাহলে আমাদের পরিবারের মান সম্মানও থাকতো। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে আমি বলি, আমি অফিসে আসার সময় রাস্তায় দেখলাম ও ট্রাফিক পুলিশের কাজ করছে, আমার ভালো লাগেনি। মা, তুবড়ির স্বপ্নটা তুমি ওকে ওর মতোই পূরণ করতে দাও, ও ওতেই খুশি হবে। আচ্ছা বেশ, আমি রেডি। ও ওই তো নাত বউ এসে গেছে। তাহলে এক কাজ কর, কাল তো তোর বাবাকে নাত বউ নিয়ে গেছিল আর তুই সঙ্গে গেছিলি, আজ উল্টো তুই তোর বাবাকে আজকে নিয়ে যা, আমার নাত বউ তোর সঙ্গে যাবে। কি ভালো হবে না? যা নাত বউ যা, খোলা হাওয়া খেয়ে আয় দেখি। আচ্ছা নাত বউ, আরে তুই আমাদের বাড়ির ওই দিকটা গেছিস কখনো? না ঠাম্মা। মা যাসনি? যা যা, দেখবি একদম ফাঁকা ফাঁকা, মনটা করে ভালো হয়ে যাবে। বাবা চলো। চল, ধরে নিও একটু। হ্যাঁ সাবধানে যাস। এই যে মেয়ে,